আমরা আজকে আলোচনার মধ্যে রাখবো কোয়ালিটেটিভ রিসার্চের একটি খুব গুরুত্বপূর্ণ একটা মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ। সেটা হচ্ছে হাউ টু মেক কোডিং। আমরা কোডিং শব্দটা এবং কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমরা যে ধরনের কোয়ালিটেটিভ রিসার্চই করি না কেন, আমাদের যে কমন মেথোডোলজির মধ্য দিয়ে আমাদের যেতে হবে সেটা কিন্তু কোডিং এর মধ্য দিয়ে। অর্থাৎ কোডিং কার্যত গুণগত যে আমাদের রিসার্চ, সেই রিসার্চের বেসিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ধরে রাখছে কিন্তু এই কোডিংটা আর কি। কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি যে এই কোডিং সম্পর্কে আমাদের অনেক সময় যে আমরা যখন সেই কোডিংটাকে যখন কোয়ালিটেটিভ রিসার্চে প্রয়োগ করছি, তখন মাঝে মাঝে কিন্তু আমরা লক্ষ্য করছি এটা অনেক সময় আমাদের মধ্যে একটা অস্পষ্টতা আছে। কোডিং বলতে কি বোঝানো হচ্ছে, কোডিং এর কি ধরনের কোডিংকে আমরা স্ট্যান্ডার্ড বলবো, বা হাউ হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিক ডিফারেন্ট আমাদের যে কৌশল, সেই কৌশলগুলো কিভাবে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি ইত্যাদি আর কি। এখন কোয়ালিটেটিভ রিসার্চের কোডিং এর ক্ষেত্রে কোডিং করার আগে আমাদের একটু শুধু জেনে নেওয়া দরকার যে বিভিন্ন ধরনের যে রিসার্চ, কখন আমি কোন রিসার্চটা করবো। যদিও এটা কোডিং এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্কযুক্ত না, কিন্তু আমরা একটু সংক্ষেপে বলে নেওয়ার চেষ্টা করছি যে আমরা কখন কোন ধরনের রিসার্চ করব। কারণ প্রত্যেকটা রিসার্চের নিজস্ব একটা ধরন আছে। ধরা যাক ফেনোমেনোলজিক্যাল রিসার্চ এক ধরনের জায়গা, আবার ন্যারেটিভ রিসার্চ, আবার যদি দেখা যায় যে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ, ডিজাইন, অথবা কেস স্টাডি, অর্থাৎ বিভিন্ন রকমের তো কোয়ালিটেটিভ রিসার্চ আছে। আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি যে প্রথমে আমরা আসি ফেনোমেনোলজিক্যাল রিসার্চে। আমরা কখন ফেনোমেনোলজিক্যাল রিসার্চটা আমরা করবো আর কি। প্রথমত ফেনোমেনোলজিক্যাল রিসার্চের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যখন আমাদের পার্টিসিপেন্টরা পরিচালিত হয়, কোনো একটা গ্রুপ অফ পিপল পরিচালিত হয়, সেই অভিজ্ঞতাগুলোকেই যখন আমরা স্টাডির মধ্যে নিয়ে আসছি কি, এইটা বুঝতে হবে আর কি। এক্সপিরিয়েন্স অনেক ধরনের, সেটা আমার টিচিং এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা আমার প্রাতিষ্ঠানিক কোনো এক্সপিরিয়েন্স হতে পারে। অর্থাৎ রিসার্চার বা পার্টিসিপেন্ট তাদের যে বিভিন্ন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমরা যখন কোনো একটা কোয়ালিটেটিভ গুণগত কোনো একটা বিষয়বস্তু নির্বাচন করছি, বিশ্লেষণ করছি, সেগুলি সাধারণত ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। যদি আমি একটু বইয়ের ভাষা আমরা এটা বলি আর কি, দেখা যাবে যে হোয়েন টু ইউজ যদি আমরা বলি আর কি, যেমন নাম্বার 1, when studying a phenomenon directly or indirectly experienced by a group of people, যে আমরা বিভিন্ন রকমের অভিজ্ঞতা অনেক সময় আমরা সমষ্টিগতভাবে পাই, কোন একটা গ্রুপ বা দল, তখন সেই দলগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে যখন আমরা বিশ্লেষণের চেষ্টা করি, স্টাডি করছি। কি স্টাডি করছি? একটা ফেনোমেনা স্টাডি করছি। এটা কাদের স্টাডি করছি? যেটা একটা দলগতভাবে কোনো একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যখন আমরা স্টাডি করছি, এটা ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে পড়তে পারে। 2 নম্বর কি হতে পারে? when a potential participant have experienced or are currently experiencing the phenomenon, অর্থাৎ যখন কোনো পার্টিসিপেন্ট বা পার্টিসিপেন্টস তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে অভিজ্ঞতার সমস্যা, সেগুলোকে যখন আমরা স্টাডি করছি, তাহলে গ্রুপ অফ পিপল যে স্টাডি যখন করছে, তখন সেই এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে যখন আমরা স্টাডির মধ্যে নিয়ে আসছি, এইটা একটা ফেনোমেনোলজিক্যাল জায়গা হতে পারে। 2 নম্বর কি? যখন আমরা যারা পার্টিসিপেন্ট আর কি, সেই পার্টিসিপেন্টদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে যখন অ্যানালিসিসের মধ্যে নিয়ে আসছি, তখনও সেটা ফেনোমেনোলজিক্যাল রিসার্চ হতে পারে। অথবা when you are expecting participants to share their experience and or their thoughts about the experience, অথবা কি, যখন কোনো পার্টিসিপেন্ট তাদের নিজস্ব অভিজ্ঞতাগুলোকে নিজেই বর্ণনা করার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এই যে 3 ধরনের ব্যবহার, এটা ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। আমরা কখন ব্যবহার করব? আমরা এই ধরনের কিন্তু অভিজ্ঞতার নির্মাণ, অভিজ্ঞতার গঠন, তার অভিজ্ঞতার বিষয়বস্তুগুলোকে যখন আমরা কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে নিয়ে আসছি, বা সেই অভিজ্ঞতাগুলোকে যখন আমরা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসছি, তখনই সেগুলো ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ হতে পারে। এটা আমরা স্টেপ বাই স্টেপ গাইড টু কোয়ালিটেটিভ ডেটা কোডিং, ফিলিপ আডু,
রুটলেজ পাবলিকেশন, সেইখান থেকে আমরা এটা বলার চেষ্টা করলাম আর কি, যে ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচটা আমরা কখন ব্যবহার করবো আর কি। এবং সেই ফেনোমেনোলজিক্যালও নানান ধরনের বিভাজন আছে, হারমিউনেটিক ফেনোমেনোলজিক্যাল রিসার্চ অথবা ইন্টারপ্রিটিভ ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, তাতে আমরা যাবো না এখন, যেহেতু আমাদের বেসিক জায়গাটা ওটা না। আবার একই রকম ভাবে আমরা দেখে নিই যে এথনোগ্রাফিক রিসার্চ আমরা কখন করবো। যে নাম্বার 1, when studying a lot of time with participants in the natural settings। যখন আমরা এথনোগ্রাফি রিসার্চ করবো তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হচ্ছে যে রিসার্চে তাকে a lot of time with participants, তাদের সঙ্গে কিন্তু কাটাতে হচ্ছে তাদের। অর্থাৎ যদি আমি মনে করি কোনো একটা গ্রুপ কালচার আমি স্টাডি করবো, আমরা যদি মনে করি কোনো একটা পার্টিকুলার কোনো জনগোষ্ঠীর কোনো একটা সংস্কৃতি বা তাদের কোনো রিচুয়ালস, তাদের কোনো ভাবনা চিন্তাকে আমি স্টাডি করবো, সুতরাং এটা খেয়াল করতে হবে, এটা অনেকটা কিছু সময় কিন্তু আমাদের এই পার্টিসিপেন্টের মধ্যে কাটাতে হচ্ছে। when observing participants interaction in the natural setting, অর্থ হচ্ছে এইটা যে ধরা যাক আমি কোনো একটা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা বাঁকুড়া পুরুলিয়া কোনো একটা জনগোষ্ঠীর সংস্কৃতিকে বা তার বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকমের যে সমস্ত তাদের যে বিষয়বস্তুগুলি আছে সেগুলি আমি স্টাডির মধ্যে নিয়ে আসতে চাইছি, তাহলে সেগুলো কিন্তু সবই কিন্তু এই এথনোগ্রাফিক রিসার্চের মধ্যে হতে হবে। যেহেতু ন্যাচারাল সেটিং ছাড়া যেহেতু রিসার্চ হবে না, রিসার্চারকে কিন্তু সেই এথনোগ্রাফিক যে তাদের যে নির্দিষ্ট ধরনের যে ধরনের জনগোষ্ঠীকে আমরা কিন্তু স্টাডি করছি তাদের সঙ্গে থাকা, তাদের সাথে মেলামেশা করা, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা, সেগুলো একটা এথনোগ্রাফিক রিসার্চের একটা বড় কিন্তু জায়গায় হয়ে উঠবে আর কি। একই রকম ভাবে আমরা জাস্ট আরেকটি এক্সাম্পল বলে শেষ করে দেবো, মানে কি ধরনের যে ন্যারেটিভ রিসার্চ আমরা কখন করবো। when telling a story based on participants narration, যে পার্টিসিপেন্ট সে যদি ন্যারেট করে অথবা তার এক্সপিরিয়েন্সটাকে যদি সে শেয়ার করে, তখন আমরা ন্যারেটিভ রিসার্চ করতে পারি। when describing an event or experience in a story form, এইটা খেয়াল করতে হবে যে স্টোরি ফর্ম ছাড়া কিন্তু ন্যারেটিভ রিসার্চ হবে না। এই জন্য আমরা অনেক সময় বলি যে ন্যারেটিভ রিসার্চটা হচ্ছে স্টোরি টেলিং মেকানিজম। যেমন ফর এক্সাম্পল আমরা দেখবো যে স্বামী বিবেকানন্দ বা এই ধরনের যখন আমরা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল বা এই ধরনের এডুকেশনিস্টদের যখন আমরা স্টাডির মধ্যে নিয়ে আসছি, দেখবো তাদের জীবনে বহু ন্যারেটিভস আছে, বহু। যেমন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় তার প্রথম দিন যেদিন বক্তৃতা দেন, 11 সেপ্টেম্বর 1893 সালে প্রথম যখন বক্তৃতা দিচ্ছেন, যে একটা গল্প যে একটা কুয়োর ব্যাঙ আর একটা সোনার ব্যাঙ, তাহলে আমাকে এগুলো কালেকশন করতে হচ্ছে। কিন্তু তার ওই যে ন্যারেটিভ বা স্টোরি টেলিং যেগুলো আছে এগুলো কালেকশন করে 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 এইগুলোই হচ্ছে আমার কোয়ালিটেটিভ ডেটা, এবং তারপরে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনার চেষ্টা করছি, এবং সেখানে কিন্তু কোডিংটা প্রাসঙ্গিক হয়ে উঠবে আস্তে আস্তে। অর্থাৎ কোডিংটা প্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু ইনিশিয়াল ডেটা কালেকশন তো করতে হবে, এবং সেই ডেটা কালেকশন কিভাবে করবো, কখনো ফেনোমেনোলজিক্যাল ওয়েতে করতে হবে, কখনো গ্রাউন্ডেড থিওরি অনুযায়ী করতে হবে, কখনো ন্যারেটিভ অ্যাপ্রোচ অনুযায়ী করতে হবে। কিন্তু করার পর তারপরে কিন্তু আমাদের জেনারেল যে আমাদের কোয়ালিটিটিভ রিসার্চ থেকে তার মধ্যে কিন্তু আমরা বলবো যে একটা কোডিংটা একটা অন্যতম একটা জায়গার মধ্যে কিন্তু পড়ে যায়। সুতরাং আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে কি ধরনের রিসার্চ আমরা কখন কোন ধরনের রিসার্চ আমরা কোয়ালিটিটিভ রিসার্চ আমরা করবো আর কি। এখন এরপরে আমরা ধরে যাক যে আমরা ন্যারেটিভ রিসার্চ যেটা সবার শেষে বললাম, এটা যদি আমি ধরি আর কি ন্যারেটিভ রিসার্চ, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কোডিং এর প্রশ্নটা কোথা থেকে আসছে আর কি। এখন ধরা যাক যে আরো একটা দুটো যদি এক্সাম্পল বলি, যেমন রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃত তো কার্যত সরাসরি কারো লেখা না, কিন্তু এটা একটা রামকৃষ্ণদেবের যে রোজকার যে কথোপকথন, তার থেকে যে অভিজ্ঞতা সেগুলো, সেই তার যে এই যে তার যে টেলিং যেটা ছিল, তার বলার যে জায়গাটা ছিল, সেটা মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম তিনি এটাকে লিপিবদ্ধ করে রামকৃষ্ণ কথামৃত। এটাও কিন্তু একটা আমার মনে হয় একটা ভেরি গ্রেট এক্সাম্পল অফ ন্যারেটিভ রিসার্চ, যেখানে শুধু বক্তব্যগুলো পরপর একটা সংকলনের মধ্য দিয়ে রাখা আছে। বা আমরা দেখবো গীতায় যে মানে বিভিন্ন যে শ্লোক বলছেন আর কি, শ্রীকৃষ্ণ বাচ, শ্রীকৃষ্ণ বলছেন এবং সেটা একটা স্টেটমেন্টের আকারে তার মধ্যে দিয়ে আমরা লিখে রাখছি সেটাকে আর কি। তাহলে এই যে একটা মানে স্টোরি টেলিং মেকানিজম, এইটা কিন্তু আমার প্রাথমিক উৎস হিসেবে কাজ করছে কোয়ালিটেটিভ ডেটা হিসেবে আর কি। ঠিক আছে, এবার কোয়ালিটেটিভ ডেটা যখনই আমার হলো, তখন আমাদের নজর দিতে হচ্ছে যে এই কোয়ালিটেটিভ ডেটাগুলোর মধ্য দিয়ে আমরা কোডিংয়ে আমরা কিভাবে আসবো সেটা আর কি। এবার কোডিং এর ক্ষেত্রে আসার ক্ষেত্রে যেটা প্রথম বুঝতে হবে যে এই যে কোডিং মানেই কিন্তু এরকম নয়
যে আমি কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা বাক্য, কোনো একটা বিষয়বস্তুকে শুধুমাত্র আমি চিহ্নিত করলাম আর কোডিং হলো, সেটা কিন্তু নয় সেটা আর কি। সেখানেও আমার দেখে নিতে হচ্ছে কিন্তু যে একটা সিস্টেমেটিক ওয়েতে আমি সেই কোডিংটা করতে পারছি কি পারছি না। এই জন্য আমরা অনেক সময় যে কোয়ালিটির যেটা আর কি ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা কোডিং পদ্ধতি, সেই কোডিং পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা বলি যে কোডিং সিস্টেমেটিক কোডিং প্রসেস। তাহলে সিস্টেমেটিক কোডিং প্রসেসের যেটা প্রথম যে খুব গুরুত্বপূর্ণ জায়গা, তিনটি জায়গা এখানে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। একটা হচ্ছে মেনটেনিং কনসিস্টেন্সি, সামঞ্জস্যপূর্ণভাবে কালেকশন করতে পারছে কিনা। 2 নম্বর হচ্ছে যে সেটা কতটা রিপিটেবিলিটি, যে সেটা কি বারবার একই জিনিস সেটা রিপিট করছে কিনা কোডিং স্টেপের মধ্য দিয়ে আর কি। আর 3 নম্বর হচ্ছে যে তার ট্রাস্ট জিনিস, তার বিশ্বাসযোগ্যতা, বা যেটা এখানে অনেক সময় আমরা ভ্যালিডিটি বলি যেটা আর কি। অর্থাৎ এখানেও কিন্তু আমরা একই রকমভাবে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি বা কতটা সঠিকভাবে আমি এটাকে কাজটা ডেটাগুলো কালেকশন করতে পারছি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এখন একটু যদি আমরা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি কোডিং পদ্ধতিতে, তাহলে আমরা দেখবো তাহলে যে কোডিংয়ের জায়গাটা আমাদের একটু স্পষ্ট হবে। সেটা হচ্ছে যে আমরা যখন কোডিং করি তখন আমরা কিন্তু ধরা যাক আমরা যদি সে রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ যদি একটা দুটো এক্সাম্পল দিই, ধরা যাক এদের যদি আমরা এডুকেশনাল ফিলোসফি এটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই, যে এডুকেশনাল ফিলোসফি অফ টেগোর অথবা এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ। সুতরাং যদি বলা হয় কোয়ালিটির মেথডের মধ্যে দিয়ে আমরা কীভাবে করবো, তা আমরা যেটা করি কার্যত সেটা কিন্তু হিস্টোরিক্যাল মেথড, কিন্তু সেটা কিন্তু কোয়ালিটিভ মেথডের কাছাকাছি, কিন্তু আমরা কিন্তু কোয়ালিটিভ মেথড কিন্তু হচ্ছে না। সেটা প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স ব্যবহার করে আমরা যেটা করি, বা যেটা আর কি বিভিন্ন রকমভাবে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমরা যেটা করি, সেটা কার্যত হিস্টোরিক্যাল মেথডোলজি, কিন্তু সেটা ডাইরেক্ট কিন্তু কোয়ালিটিভ এই ধরনের যে টেকনিক আমরা বলছি সেই ধরনের টেকনিক কিন্তু নয় সেটা আর কি। তাহলে এখানে আমি যদি রবীন্দ্রনাথ বিবেকানন্দকে নিয়ে কাজ করতে চাই, তবে তাদের কিন্তু নিজস্ব যে রচনা, নিজস্ব যে ভাবনা চিন্তা সেগুলো থেকে, বা তাদের যে বক্তৃতা, এইগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোট আনকোট আমাকে কিন্তু কালেকশন করতে হবে আর কি। এবং সেই কালেকশনটা তাহলে এখানে স্তর কিন্তু আমরা বেসিক্যালি আমরা 4টে স্তর কিন্তু আমরা বলছি। প্রথমে কিন্তু কালেকশন করছি ডেটাটা আর কি। ডেটাটা কালেকশন করার পর তারপরে লেভেলিং করছি। লেভেলিং মানে কি, আমরা অনেক সময় দেখা যায় না যে বিভিন্ন রকমের যখন আমরা দোকান বাজার করি, আমরা অনেক সময় লেভেলিং করি কিন্তু আর কি, যে হ্যাঁ কোনটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা বাজার, একটা লেভেলিং করে দিলাম আর কি। কোনোটা বলে দিলাম এটা হচ্ছে মাছের বাজার, এটা আর একটা লেভেলিং করে দিচ্ছি আর কি। কোনোটা এইভাবে আমাদের ডেটাগুলোকে প্রথমে লেভেলিং করতে হচ্ছে, কিন্তু কোনটা কি ধরনের লেভেলিংটা প্রথমে করতে হচ্ছে আর কি। অর্থাৎ আমি ধরা যাক স্বামী বিবেকানন্দকে নিয়ে কাজ করছি, আমার তো সমস্ত লেভেলিংটা তো মানে তার যে বক্তব্য সেগুলো তো একরকম হবে না। কোনোটা তার দেশের জন্য বলেছেন, স্বদেশ চেতনার কথা, কোনোটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার কথা, কোনোটা এডুকেশন বলেছেন, শিক্ষা প্রসঙ্গে বলেছেন তার কথা। অর্থাৎ সমস্ত বক্তব্য কিন্তু এক নয়। তাহলে প্রথমে লেভেল করছে। এই লেভেল করার পরে যখন লেভেলটা হয়ে গেল আর কি, লেভেল করার পরে প্রথম যে কোনো কোয়ালিটিভ রিসার্চ টেকনিকের প্রথমটা কিন্তু লেভেলিং। এবং লেভেলিংটা কেন করছি, কারণ যত লেভেলিং করা হবে ডেটাগুলো কিন্তু রিডিউসড হয়, কিন্তু এটা খেয়াল করতে হবে আর কি। সেটা কিন্তু প্রথমে তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা র ডেটা কালেকশন করেছি যেটা প্রাসঙ্গিক আমার কাজের ক্ষেত্রে। তারপর সেখানে সেটা আমরা দেখে নিয়েছি এই যে র ডেটা, তার মধ্যে কোনগুলো রেলিভেন্ট, কোনগুলোর মধ্যে ভ্যালিডিটি আছে, কোনগুলোর মধ্যে নির্ভরযোগ্যতা না বলে কনসিস্টেন্সি, মানে কতটা কোয়ালিটির ডেটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ডেটা আছে, সেগুলো থেকে আমরা কিন্তু ডেটা থেকে প্রথমে তাকে রেলিভেন্ট ডেটাতে কনভার্ট করার চেষ্টা করছি। এবং এই রেলিভেন্ট ডেটা যেগুলো সেগুলো কিন্তু লেভেলড। এই লেভেলড হওয়ার পর আস্তে আস্তে মনে করে যাক যে 2000 আমার ডেটা আছে এবার, বা 200 ডেটা আছে, আমি এগুলো আস্তে আস্তে লেভেল থেকে আমি এগুলো আস্তে আস্তে কিন্তু ক্যাটেগরাইজ করার চেষ্টা করছি, বা ক্যাটেগরাইজটা বলাটা ঠিক হবে না, গ্রুপিং করার চেষ্টা করছি এগুলোকে আর কি। ক্যাটেগরিটা হচ্ছে আরেকটু পরবর্তীকালে নেক্সট পরবর্তী পর্যায়টা আমি গ্রুপিং করার চেষ্টা করছি। এই যে কনসেপশনগুলোকে একটা গ্রুপিং করার চেষ্টা করছি যখন, সেইগুলো কিন্তু কার্যত হয়ে গেল কিন্তু কোডিং আর কি। তাহলে কিরকম হবে কোডিং, যেমন ফর এক্সাম্পল যদি আমি এরকম বলি যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে এডুকেশন মানে হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। ধরা যাক আমি তখন লিখে দিলাম এটা এডুকেশন, লেভেলিং করলাম এডুকেশনটা আর কি। এবার দেখা গেল যে হ্যাঁ, তারপরে এই একই রকম এডুকেশনের দেখা গেল 5 রকম বক্তব্য আছে।
কোনোটা ভোকেশনাল এডুকেশন বলেছেন, কোনোটা মাস এডুকেশন বলেছেন, কোনোটা জেনারেল এডুকেশন বলেছেন, কোনোটা ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন। অর্থাৎ এই যে বিভিন্ন এডুকেশনের যে ভাগ বাটোয়ারা, একটা লেভেলের মধ্যে নিয়ে এলাম আর কি, লেভেলিং হলো আর কি। এই লেভেলিংটা থেকে যখন লেভেলিং থেকে একটা গ্রুপ করছি যখন আর কি, গ্রুপিং করছি যখন বিষয়বস্তুগুলোকে, সেই লেভেলিং বা লেভেলিং অর গ্রুপিং, এই দুটোকে আমরা কিন্তু কোডিং এর মধ্যে ফেলছি আর কি। এবং সেখানে কিরকম হতে পারে বলছে, ওয়ার্ড কোডিং হতে পারে, ওয়ার্ড কোডিং, সেন্টেন্স কোডিং হতে পারে। একটা সেন্টেন্স যেটা আমার গুরুত্বপূর্ণ, যেমন আমি তো বলবো যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এটা আনডাউটেডলি একটা সেন্টেন্স কোডিং এর মধ্যে হবে, অথবা কোট আনকোট পুরোটাও ওই কোডিং এর মধ্যে চলে আসতে পারে। এইবার হলো কি, এইবার এই কোডিংটা যখন হয়ে গেল আর কি, যেটা আমরা বলি অনেক সময় ওপেন কোডিং, যেটা গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইনে খুব স্পষ্ট করে বলা আছে, এগুলো সবই কিন্তু গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইনের মতো করে এগুলো ওপেন কোডিং আর কি। যেখানে বিবেকানন্দ হোক বা গান্ধী হোক কিংবা রবীন্দ্রনাথ হোক, এদের বিষয়গুলোকে আমরা একটা কোনো না কোনো একটা কনসেপচুয়াল একটা জায়গার মধ্যে আনার চেষ্টা করছি, লেভেল করার চেষ্টা করছি, এবং সেগুলোকে আমি গ্রুপিং করার চেষ্টা করছি আর কি। এই যে লেভেলিং, গ্রুপিং বা কোনো একটা শব্দকে আমরা নির্দিষ্ট করে এটা চিহ্নিত করানোর চেষ্টা করছি বা লেভেলিং করার চেষ্টা করছি, এইগুলো সবই হচ্ছে পার্ট অফ ওপেন কোডিং। এগুলো ওপেন কোডিং এর মতো করে আমরা এগুলোকে চিহ্নিত করে ফেললাম প্রথম ধাপে আর কি। 2 নম্বর হচ্ছে কি, এবার যে এডুকেশন সংক্রান্ত হয়তো 5খানা গ্রুপ আছে হয়তো আর কি। এবার এই সমস্ত দেখলাম এডুকেশনটা যে সব থেকে শক্তিশালী জায়গা। আমরা এডুকেশন মানে তো সবকিছু, এডুকেশন মানে তো একটা পার্টিকুলার এডুকেশন, অনেক রকমের এডুকেশন হয় না। তাহলে সেই সমস্ত গ্রুপিংগুলোকে এক করে বললাম যে স্বামী বিবেকানন্দের যে বক্তব্য, তার একটা বড় ক্যাটেগরি হলো হচ্ছে এডুকেশন। তাহলে এইবার কিন্তু আমি কোডিং থেকে ক্যাটেগরাইজিং এ চলে গেলাম। যে ফর এক্সাম্পল আমরা দেখবো যে রবীন্দ্রনাথ যেহেতু যথেষ্ট মানে বিচক্ষণ এবং মননশীল একজন কবি, উনি কিন্তু নিজের যে মানে সঙ্গীত, তাকে উনি নিজেই 6টা ক্যাটেগরিতে ভাগ করে গেছে। ক্যাটেগরি বলছেন, পূজা পর্যায়, স্বদেশ পর্যায়, বিচিত্র পর্যায়, এই যে প্রকৃতি পর্যায়। দেখুন, একটা রবীন্দ্রনাথের ধরা যাক অসংখ্য গান আছে, তাহলে একটা পর্যায়ের ভিতরে আবার অসংখ্য গানের সমান। সব গান কি সমান? সব গান কিন্তু সমান না। প্রত্যেকটা গানের কিন্তু এক একটা করে লেভেলিং আছে, তার মধ্যে গ্রুপিং আছে, কিন্তু সবার শেষে সেটা পূজা পর্যায়। সমস্ত পূজা পর্যায়ের গান তার এক হতে পারে না। ধরা যাক 2000 গান আছে, কথার কথা বলছি, 2000 গান যদি বা 500 গান আছে, এই 500 গানের ভিতরে দেখা যাবে 10টা গ্রুপ আছে এবারে, বা দেখা যাবে যে 60-65টা লেভেলিং আছে। এক একটা গানের এক একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এক একটা গানের এক একটা শব্দের বিভিন্ন রকম মানে আছে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন রকম ভাবে আমি তো এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবো, একটা লোককে আইডেন্টিফাই করার জন্য, একটা মানুষকে তার নিজস্ব ভাবনা চিন্তাগুলোকে যাতে করে সঠিকভাবে প্রকাশ পায় তার জন্য। তাহলে সেই দিক থেকে কিন্তু আমরা বলবো এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, যেটা রবীন্দ্রনাথ নিজেই করে গেছেন। কারণ যেহেতু আত্মমগ্ন কবি, উনি জানতেন যে এরকম এই একই রবীন্দ্রনাথের গানকে এইভাবে বিশ্লেষণ করা খুব সহজ কথা না। সুতরাং ওনার গান উনি নিজেই 6টা ক্যাটেগরিতে বিভক্ত করে গেলেন। আর শব্দগুলো যেগুলো আছে সেগুলো ওপেন কোডিং। যেমন রবীন্দ্রনাথ কোথাও বলছেন যে জগতে আনন্দ যজ্ঞে আমার সবার নিমন্ত্রণ। তাহলে এই যে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ, প্রত্যেকটাই কিন্তু আমরা কিন্তু কোডিং এর মধ্যে ব্যবহার করতে পারি। পুরো সেন্টেন্স হলে সেন্টেন্স কোডিং, প্যারাগ্রাফ নিলেও সেটা একটা কোনো একটা জায়গায় হতে পারে। শুধু আনন্দ যজ্ঞের ওয়ার্ড কোডিং, আবার দেখা যাবে একটা প্যারাগ্রাফ থেকে একটা কনসেপ্ট নিয়ে আমরা শুধু কনসেপ্ট কোডিংও করতে পারি আর কি। অর্থাৎ কোডিং কিন্তু বিভিন্ন রকম ভাবে সম্ভব, যাই করলে সেটা একই রকম ভাবে কিন্তু আমাকে করে যেতে হচ্ছে আর কি। তো তার ফলে কিন্তু এটা বুঝতে হবে যে প্রথম পর্যায়ে যখন ছিল সেটা প্রথমে র ডেটা হলো, তারপর তার রেলিভেন্সি, তার নির্ভরযোগ্যতা, তার বিশ্বাসযোগ্যতা, সমস্তগুলো করে আমরা প্রথম থেকে কোডিং এর মধ্যে ঢুকছি। কোডিং করার পর দেখা যাবে যে একাধিক কোডিং থেকে আমরা সেগুলোকে একটু আরো বৃহত্তর, কারণ আমার কার্যটা আমাকে রিডিউস করতে হবে। এই জন্য আমরা এটা সবসময় বলি যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসটাকে আমরা বলি একটা রিডাকশন প্রসেস আমরা বলি আর কি। কারণ প্রথমে যে অনেক বৃহত্তর ডেটাগুলো থেকে আস্তে আস্তে রিডিউস করে প্রথমে ওপেন কোডিং, তারপরে ক্যাটাগরাইজিং, এবং ক্যাটাগরাইজিং এর পরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরিগুলো থেকে 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 অর্থাৎ এই 6টা পর্যায়ে আমি যদি দেখি আর কি রবীন্দ্রনাথ, এই পর্যায়গুলো থেকে আমরা থিমের দিকে যাওয়ার চেষ্টা করবো, যে রবীন্দ্রনাথের গানটা তাই ছিল মানে প্রকৃত পর্যায়ে, সেখান থেকে আমরা কি পেলাম আর কি, থিমটা কি ছিল, বেসিক থিমটা কি ছিল আর কি। এবং সেখান থেকে দেখতে হবে সবার শেষে আমরা কোনো থিওরিটাইজ করতে পারছি কিনা, ইন্টারপ্রিটেশন করতে পারছি কিনা।
তবে এখানে বুঝতে হবে যে যেটা খুব বলা হয় আর কি, ইন্টারপ্রিটেশন সাবজেক্টিভ, এতে কোনো সন্দেহ নেই, বাট দ্যাট শুড বি সাপোর্টেড বাই দ্য ডেটা কালেক্টেড অ্যাট দ্য টাইম অফ কোয়ালিটেটিভ রিসার্চ। অর্থাৎ ব্যক্তিগতভাবে ইন্টারপ্রিটেশন এই না যে আমি যা ইচ্ছি ইন্টারপ্রিটেশন করবো, প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন সাপোর্টেড বাই ডেটা। এবং সব থেকে বড় কথা, যে এপিএস স্টাইল যেটা 7, সেখানে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ এটা খুব স্পষ্ট করে বলা আছে যে প্রত্যেকটা ফাইন্ডিংস কিন্তু সাপোর্টেড বাই দ্য ডেটা। আমাদের যেমন হিস্টোরিক্যাল রিসার্চ আমরা যখন করি বলি রবীন্দ্রনাথ এইরকম ছিলেন, গান্ধী ছিলেন, বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন, এই সমাজ সংস্কারক ছিলেন, এটা তো পার্সোনাল ইন্টারপ্রিটেশন হয়ে গেল আর কি। এটা ডেটা কোথায় যা বলা হবে যে সাপোর্টেড বাই দ্য ডেটা, পেজ নাম্বার এত 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 বা কোডিং এক্সেট্রা, এই সাপোর্টিং কোনো ডকুমেন্টস কিন্তু আমরা আজকাল গবেষণার ক্ষেত্রে দেখি না, এবং এটা একটা ভীষণ রিসার্চের দুর্বলতা। এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে আমরা কিন্তু এই ধরনের হিস্টোরিক্যাল কাজ কিন্তু আমরা কখনোই স্ট্যান্ডার্ড বলে মনে করতে পারি না। কারণ এটা বুঝতে হবে যে আমাদের কোনো একটা থিওরিটাইজেশন বা থিওরি তখনই প্রাসঙ্গিক যখন সাপোর্টেড বাই ডেটা। তাহলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন এটা সত্যি কথা, কিন্তু সেটা কিন্তু আমাদের যে ডেটা কালেকশন প্রসিডিওর তার মধ্য দিয়েই সেটাকে হতে হবে, সেটা কি এইটা হলো একটা কোয়ালিটেটিভ রিসার্চ। এবং কোয়ালিটেটিভ রিসার্চে কিন্তু এই ভুল কিন্তু আমাদের কখনোই করলে চলবে না। কোয়ালিটেটিভ রিসার্চে কিন্তু ডেটা কিন্তু মাস্ট বি কোয়ালিটেটিভ আর কি, তাই না? এবং কখনো কিন্তু কোনোভাবেই যে আমি প্রথমে একটা ইন্টারভিউ নিলাম, ইন্টারভিউ নিয়ে আর যাই করি, ইন্টারভিউ নিতে পারি, আমি ব্যাক টু কোডিং। ধরা যাক যে আমি এখন একটা গ্রেট একটা পার্সোনালিটি, এখনকার দিনে যারা পার্সোনালিটি আছে তাদের আমি নিচ্ছি আর কি, ইন্টারভিউ নিচ্ছি আর কি। আমি যখনই তাই ইন্টারভিউ নিলাম আর কি, ইন্টারভিউ নেওয়ার পর তার যে কোয়ালিটিটিভ ডেটা, তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকেও আমার কোডিংয়ের মধ্যে নিয়ে আসতে হচ্ছে। নট লাইক দ্যাট সেগুলো অন্যরকমভাবে ব্যবহার করছি আমি, সেগুলো সেই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমি সেটাকে স্কেলিং টেকনিকের সাহায্যে সেটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করছি। সেটা কিন্তু ভীষণভাবে একটা রং মেথড এবং ভীষণভাবে একটা ভুল পদ্ধতি। কারণ আমাদের এখানে সংখ্যার কোনো জায়গা নেই কোয়ালিটেটিভ রিসার্চের কি। কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা মাস্ট বি কোয়ালিটেটিভ, এর কোনো বিকল্প নেই, কখনো ছিল না, হবেও না। কিন্তু সেটা কীরকম হতে পারে, সেটা অসংখ্য রকম হতে পারে। এই যে গ্রাউন্ডেড থিওরিতে বলেছে, কখনো সেটা ওপেন কোডিং হতে পারে, কখনো সেটা অ্যাক্সিয়াল কোডিং হতে পারে, কখনো সেটা সিলেক্টিভ কোডিং হতে পারে। আমরা পরবর্তীকালে আবার দেখেছি কখনো সেটা ওয়ার্ড কোডিং হতে পারে, কখনো সেন্টেন্স হতে পারে, কখনো প্যারাগ্রাফ হতে পারে, কখনো কনসেপ্ট হতে পারে। অসংখ্য রকমের সম্ভাবনা আছে, অসংখ্য রকমের ভাবে আমরা এগুলোকে করতে পারি। কিন্তু এই কোয়ালিটেটিভ পন্থা বা পদ্ধতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিশ্লেষণের মধ্য দিয়ে, ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত থিওরিটিক একটা বা থিওরি জেনারেটেড একটা জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারি, যেখান থেকে শেষ পর্যন্ত কোনো একটা বিষয়বস্তুকে সামনে রেখে আমরা কিন্তু একটা বিষয়বস্তুকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে সেই যে অ্যাজাম্পশনগুলো আমরা প্রথমে করেছিলাম, সেই অ্যাজাম্পশনগুলো থেকে যে রিসার্চ কোয়েশ্চেন্সগুলো ছিল তার সঠিক উত্তর কিন্তু আমরা সেখান থেকে দিতে পারি। তার ফলে ঠিক এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন সোশিওলজিক্যাল স্টাডিজ, বিভিন্ন রকমের যে স্টাডিজ আছে বা বিভিন্ন এডুকেশনাল স্টাডিজ, সেখানে কিন্তু কোয়ালিটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে কোডিং কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।